এর ১৪৪ ও ১৪৫ নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে, সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার ৮ জুন, ২৫ জ্যৈষ্ঠ এবং ফার্সি ১৮ খোরদদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১,৬০০ কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯,৮৭০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ,
এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে পরমাণু কর্মসূচি নিয়ে আইএই এর প্রধানের বক্তব্যের বিরুদ্ধে ইরানের তীব্র প্রতিবাদ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে মহাখালীতে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড এবং এ সম্পর্কে সরকার ও বিরোধী দলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাইপ্রাস নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা সম্পর্কে একটি আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইরানের প্রতি আচরণ পরিবর্তন করবে কিনা এখনো তা পরিষ্কার নয়, বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। পবিত্র মসজিদুল আকসার উপর আবার হামলা হলে জবাব দেয়া হবে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর হুঁশিয়ারি। বাংলাদেশে আবার দৈনিক করোনা শনাক্ত রোগীর সংখ্যা 2000 ছাড়িয়েছে, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এবং ভারতের উত্তরপ্রদেশের আগ্রার একটি বেসরকারি হাসপাতালে মক ড্রিলের নামে অক্সিজেন বন্ধ, 22 রোগীর মৃত্যু। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি যে আচরণ করেছেন তা থেকে সরে আসার জন্য আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনও পরিষ্কার নয়। গতকাল জাওয়াদ জারিফ এক টুইটার পোস্টে কথা বলেন। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থ চাপ প্রয়োগের নীতি বাতিল করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনও সুস্পষ্ট নয়। বাইডেন এবং ব্লিংকেন অর্থনৈতিক সন্ত্রাসবাদকে আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তিনি আরও বলেন, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করে চলেছে, শুধুমাত্র সমঝোতার 36 নম্বর অধ্যায় পড়ে দেখুন। সবাই এসেছে আচরণ পরিবর্তন করার। আমেরিকার সাথে প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প 1918 সালের মে মাসে পরমাণু চুক্তি থেকে একতরফা এবং অবৈধভাবে বেরিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম গারিবাবাদি বলেছেন, ইরান বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সম্প্রতি যে অগঠনমূলক অবস্থান নিয়েছে তা এই সংস্থা এবং ইরানের মধ্যকার যোগাযোগকে অচল অবস্থার মধ্যে ফেলে দিতে পারে। তিনি বলেন, আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক একতরফা অবস্থান ইরান ও আন্তর্জাতিক সংস্থাটির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। গ্রোসি গতকাল বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আইএইএ এর প্রশ্নের সুস্পষ্ট জবাব না দেয়ায় তেহরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে রায় দিতে এ সংস্থা সক্ষম নাও হতে পারে। তিনি আরও বলেন যে আইএইএ এর সঙ্গে ইরান পরিপূর্ণ সহযোগিতা করছে না। আন্তর্জাতিক এ সংস্থা দাবি করেছে, ইরানের হাতে 4টি অঘোষিত স্থানে পরমাণু স্থাপনা রয়েছে যেখানে আইএইএ-কে ঢুকতে দেয়া হচ্ছে না। তবে গ্রোসি এমন কথা এই প্রথম বলেননি, এর আগেও তিনি এমন দাবি করেছেন। এর আগে ইহুদিবাদ ইসরায়েলের গুপ্তচর সংস্থার পক্ষ থেকে দেয়া তথ্যের ভিত্তিতে ইরানের 2টি পরমাণু স্থাপনায় প্রবেশের অধিকার চেয়েছিল আইএইএ। ফিলিস্তিনের সম্মিলিত ইসলামী প্রতিরোধ ফ্রন্ট বলেছে, পবিত্র আল-আকসা মসজিদে আবার যদি ইহুদিবাদ ইসরায়েল হামলা চালায় তাহলে তারাও পাল্টা জবাব দেবে।
প্রতিরোধ ফ্রন্ট বলেছে তারা যে কোনো সময় ইসরায়েলে আগ্রাসন ও অপরাধের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। গতকাল ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর জয়েন্ট রুম থেকে প্রকাশিত এক বিবৃতিতে সাম্প্রতিক অপারেশন কুদস সোর্ডের প্রশংসা করে বলা হয়েছে, ঐক্য, সৌহার্দ্য এবং প্রতিরোধের বিভিন্ন উপায় অবলম্বন করে ফিলিস্তিনিরা শত্রুদের পরাজিত করেছে, যার অর্থ হচ্ছে তারা আবার ফিলিস্তিনিদের উপর নতুন সমস্যা চাপিয়ে দেবে। বিবৃতিতে আরও বলা হয়, ইহুদিবাদী শত্রুরা সম্পূর্ণ ভুল হিসাব করেছিল যে তারা সঠিক সময়ে তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়নের জন্য অগ্রসর হতে পারবে, কিন্তু তারা চূড়ান্ত এবং শক্ত প্রতিরোধের মুখে পড়েছে। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্ক যে সেনা মোতায়েন করে রেখেছে সেসব সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইরাকের একজন সিনিয়র সংসদ সদস্য। ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রিদা আল হায়দার এ দাবি জানান। তিনি বলেন, কুর্দিস্তান অঞ্চলে ইরাকি সীমান্তের ভেতরে তুরস্কের সেনাদের হাতে যা ঘটছে তা মারাত্মক বিপদের কথা বলে। তিনি আরও বলেন, ইরাকের সংবিধান কোনোভাবেই এই অনুমতি দেয়নি যে দেশের ভেতরে শরণার্থীরা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব সৃষ্টি করবে। একই সঙ্গে তিনি বলেন, কুর্দিস্তানের সামরিক অভিযান চালানোর জন্য ইরাক সরকার এবং আঙ্কারার মধ্যে কোনো ধরনের চুক্তি হয়নি। কুর্দিস্তান অঞ্চলে তুর্কি সামরিক বাহিনীর বিষয়ে সাময়িক একটি সমঝোতা হয়েছে বলে আঙ্কারার যে কথা বলা হচ্ছে, চলমান পরিস্থিতিকে ব্যবহার করে সেটা বাংলাদেশে 1 মাসের বেশি সময় পর ফের দৈনিক করোনার শনাক্ত রোগীর সংখ্যা 2000 ছাড়িয়েছে। সেই সঙ্গে বেড়েছে করোনা মৃত্যু। গতকাল সোমবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমিত 44 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশে 1 মাসের অধিক সময় পর ফের দৈনিক করোনা শনাক্ত রোগীর সংখ্যা 2000 ছাড়িয়েছে। সেই সঙ্গে বেড়েছে করোনায় মৃত্যুও। গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমিত 44 জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে শনাক্ত হয়েছে 2332 জন নতুন রোগী। এর আগের 24 ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়ে 30 জনের মৃত্যু হয়েছে। আর করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে 1970 জনের। করোনায় একদিনে মৃত্যুও 1 মাসের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে গত 24 ঘন্টায়। এর আগে গত 9 মে 24 ঘন্টায় 56 জনের মৃত্যুর কথা জানানো হয়। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হারও বৃদ্ধি পেয়েছে। এ সময় সর্বোচ্চ সংখ্যক 347 জন রোগী শনাক্ত হয়েছেন ঢাকা মহানগরে। আর দ্বিতীয় সর্বোচ্চ 299 জনের করোনা শনাক্ত হয়েছে রাজশাহী জেলায়। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 8,15,282 জন। আর মোট মৃত্যু হয়েছে 12,913 জনের। এদিকে রাজশাহী বিভাগে একদিনে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত এবং আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মন্তব্য করেছেন, বজ্রপাতে মৃত্যুর মানুষের জন্য হয়তো বিএনপি একদিন সরকারকে দায়ী করতে পারে। আজ সকালে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনা ভাইরাসের সুরক্ষার সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সব কিছুতে সরকারের দোষ খোঁজে। আমি মাঝে মাঝে ভাবি, বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে, কখন আবার বজ্রপাতে মৃত্যুর জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করা হয়, সেটাও আমি ভাবছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঘূর্ণিঝড় আসার সময় বলেছিল সরকারের জন্য ঘূর্ণিঝড় হয়েছে, বস্তিতে আগুন লেগেছে, সেটার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে। আমরা আগুন লাগিয়ে মানুষের দুর্ভোগের সৃষ্টি করব কেন?
আগুন সন্ত্রাস তো তাদের ব্যাপার। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আগ্রায় শ্রী পরশ নামে এক বেসরকারি হাসপাতালে মক ড্রিলের নামে অক্সিজেন বন্ধ হওয়ায় 22 জন রোগীর মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আগ্রায় শ্রী পরশ নামে এক বেসরকারি হাসপাতালে মক ড্রিলের নামে অক্সিজেন বন্ধ হওয়ায় 22 জন রোগীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার গণমাধ্যমে ওই ঘটনা প্রকাশ্যে আসায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসক ওই হাসপাতালটি সিল করার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি হাসপাতালের সঞ্চালকের বিরুদ্ধে মহামারী আইনে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব শ্রী পরশ হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। ওই ঘটনায় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় বিজেপির সমালোচনা করে বলেন, বিজেপি শাসনের অধীনে অক্সিজেন এবং মানবতা উভয়েরই মারাত্মক ঘাটতি রয়েছে। ওই বিপজ্জনক অপরাধের জন্য দায়ী সকলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই দুঃখের মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী এক বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন আমি অক্সিজেনের অভাব হতে দিইনি। মুখ্যমন্ত্রী বলেছেন অক্সিজেনের অভাব নেই। সংকটজনিত গুজব ছড়ানো লোকেদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। মন্ত্রী বলছেন প্রয়োজন অনুযায়ী রোগীদের অক্সিজেন দিন, খুব বেশি অক্সিজেন দেবেন না। আগ্রা হাসপাতালে অক্সিজেন শেষ হয়েছিল। 22 রোগীর অক্সিজেন বন্ধ করে মক ড্রিল পরিচালিত হয়েছিল। এজন্য কে দায়ী? মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে প্রকাশ, এক ব্যক্তি নিজেকে হাসপাতালের মালিক পরিচয় দিয়ে বলেন, মকড্রিলের অংশ হিসেবে গত 27 এপ্রিল হাসপাতালে 5 মিনিটের জন্য অক্সিজেনের যোগান বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই সেদিন মারা যান 22 জন রোগী। ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। চীনের গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়ানোর মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে বেইজিং। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংগিউ বলেছেন, চীনের গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে যেসব দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন এবং বেইজিং এ ধরনের তৎপরতার নিন্দা জানাচ্ছে। চীনা মুখপাত্র আরও বলেন, কোভিড-19 ভাইরাসের উৎপত্তিস্থল নির্ণয় একটি বৈজ্ঞানিক বিষয়। বিশ্বের সব বিজ্ঞানীর উচিত এ বিষয়ে চেষ্টা চালানো, এ নিয়ে রাজনীতি করা উচিত নয়। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল নতুন করে এক প্রতিবেদনে দাবি করেছে, চীনের ওখানের একটি গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে যা অনুমান করা হচ্ছে তা নিয়ে আরও তদন্তের প্রয়োজন। এই অনুমানের ভিত্তি রয়েছে বলেও তাতে দাবি করা হয়। 2020 সালের মে মাসে ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির এ সংক্রান্ত এক গবেষণার প্রতিবেদনের ভিত্তিতে এ দাবি করেছে পত্রিকাটি। তবে লরেন্স লিভারমোর গবেষণা কেন্দ্র ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের উপর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়েছে তার মোকাবেলায় পাল্টা অভিযানের সমর্থন দেওয়ার জন্য ইয়েমেনিদেরকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুথির সঙ্গে হামাসের দূত মুয়াজ আবু শামালা গতকাল সোমবার বৈঠক করে এ ধন্যবাদ জানান। বৈঠকে তিনি বলেন, ইয়েমেনিদের কাছে আমরা ভ্রাতৃত্ববোধ এবং নিরাপত্তা অনুভব করি। এগুলো এই ইঙ্গিত দেয় যে ফিলিস্তিনের জনগণ এবং পবিত্র আল-আকসা মসজিদের প্রতি ইয়েমেনের মানুষের ভালোবাসা রয়েছে। আবু শামালা আরও বলেন, সমস্ত ঘটনাবলীর পর একথা নিশ্চিত হয় যে অধিকৃত ফিলিস্তিনকে মুক্ত করার সঠিক পথ হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আইএইএ এর প্রশ্নের জবাব না দেয় তেহরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে রায় দিতে এই সংস্থা সক্ষম নাও হতে পারে। এ ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজন হুসাইন। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম গারিবাবাদি বলেছেন, ইরান বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সম্প্রতি যে অগঠনমূলক অবস্থান নিয়েছে তা এই সংস্থা এবং ইরানের মধ্যকার যোগাযোগকে অচল অবস্থার মধ্যে ফেলে দিতে পারে। তিনি বলেন, আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক একতরফা অবস্থান ইরান ও আন্তর্জাতিক এই সংস্থাটির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে এই সংস্থার নির্বাহী বোর্ডে যে প্রতিবেদন তুলে ধরেছেন তার প্রতিক্রিয়ায় ভিয়েনায় নিযুক্ত ইরানের প্রতিনিধি এসব কথা বলেছেন। রাফায়েল গ্রোসি গতকাল বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আইএইএ এর প্রশ্নের জবাব না দেয়ায় তেহরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে রায় দিতে এই সংস্থা সক্ষম নাও হতে পারে। তিনি আরও বলেন যে আইএইএ এর সঙ্গে ইরান শান্তিপূর্ণ সহযোগিতা করছে না। আন্তর্জাতিক এই সংস্থার দাবি, ইরানের হাতে 4টি অঘোষিত স্থানে পরমাণু স্থাপনা রয়েছে যেখানে আইএইএ কে ঢুকতে দেয়া হচ্ছে না। তবে গ্রোসি এমন কথা এই প্রথম বলেননি, এর আগেও তিনি এমন দাবি করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, আইএইএ এর প্রধানের এসব বক্তব্য অবাস্তব এবং মার্কিন লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। পরমাণু কর্মসূচি নিয়ে এ সংস্থার নির্বাহী বোর্ডের বৈঠকের একই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন পরমাণু সমঝোতা লঙ্ঘনে তার দেশের ভূমিকার বিষয়টি এড়িয়ে গিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে দাবি করেছেন, পরমাণু সমঝোতায় ফিরে আসার বিষয়ে ইরানিদের আগ্রহের বিষয়টি এখনও স্পষ্ট নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির ব্যাপারে ট্রাম্প ও পম্পেওর নীতি এবং ইরান বিরোধী অর্থনৈতিক সন্ত্রাসবাদ অব্যাহত রাখবেন নাকি তা থেকে সরে আসবেন তা এখনও স্পষ্ট নয়। যাই হোক, ভিয়েনায় নিযুক্ত ইরানের প্রতিনিধি বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচির ব্যাপারে আইএইএ এর প্রধানের প্রতিবেদন সঠিক নয়, কেননা তাদের অভিযোগ ও তথ্যের উৎস সঠিক নয় এবং ইরান যে এ পর্যন্ত সহযোগিতা দিয়ে এসেছে তার কোনো কিছুরই উল্লেখ নেই। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে মহাখালীতে অগ্নিকাণ্ডে বস্তিবাসীদের জন্য স্থায়ী আবাসস্থানের ব্যবস্থার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে মেয়র আতিকুল ইসলাম আশ্বাস দিয়ে বলেছেন, বস্তিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ 5,000 করে টাকার ব্যবস্থা করা হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, গতকাল সোমবার ভোর 5টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে এক অগ্নিকাণ্ডে প্রায় 1000 বস্তিঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন সেখানে কেবল অসহায় মানুষের আহাজারি। আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মহাখালী বস্তিতে অসহায় মানুষদের দেখতে গিয়ে ফখরুল বলেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত এদের বাসস্থানের ব্যবস্থা করা এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়। একটি প্রধান হচ্ছে আপনার প্রতিটি মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে। দুর্ভাগ্য আমাদের কি 50 বছর পরেও আমরা সেটা করতে পারিনি। কেউই কোনো সেই রকম
ইফেক্টিভ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন, যে এই কাজটাই প্রথম কাজ করা দরকার। এই মানুষগুলোর জন্য, তাদের বাসস্থানের জন্য ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এদের বাসস্থান নির্মাণ করতে হবে। এখানে আজকে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে, কি কারণে আগুন লাগলো, কেন লাগলো, এদের জন্য একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা করা যায়, তার জন্য অবশ্যই সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আশ্বাস দিয়েছেন, মহাখালী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেউই অভুক্ত থাকবে না। তাদের সহায়তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি পরিবারকে আমরা 5,000 টাকা করে দিচ্ছি ক্যাশ। প্রত্যেকটি পরিবারকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে পাওয়া আমাদের শুকনা খাদ্য যেটা আছে ওটা আমরা দিচ্ছি। আমরা যে পরিবারগুলো এবং গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু রান্না করা খাবার কিন্তু আমরা কন্টিনিউশন রেখেছি। আজকে সকালবেলা দিয়েছি, আজকে দুপুরবেলা দিব, রাত্রেবেলাও যাবে। একজনের জন্য অভুক্ত না থাকে সেটা দায়িত্ব কিন্তু আমাদের। আজ মঙ্গলবার সকালে এই বস্তির বাসিন্দাদের ত্রাণ সহযোগিতা করতে গিয়ে আতিকুল ইসলাম বলেন, বস্তিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ 5,000 করে টাকা, 3 বেলা খাবার, পর্যাপ্ত শুকনো খাবার এবং ঢেউটিনের ব্যবস্থা করা হচ্ছে। অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউই অভুক্ত থাকবে না। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত।